দোকানে বসে আছি, একটা সুন্দরী মেয়ে এসে বলল, এই, তোর কাছে কি সিগারেট আছে? হ্যাঁ, সিগারেট তো আছেই। কি সিগারেট দিব সেটা বলেন। যেটা সবচেয়ে দামি ওই সিগারেটটা দে। আমিও কথা মতো সিগারেটটা দিলাম। সিগারেট দেওয়ার পর বলল, আগুন ধরিয়ে দিবে। আমি বললাম, আমি কেন আগুন ধরিয়ে দিব? আপনি খাবেন, আপনি আগুন ধরিয়ে নিন। তখন মেয়েটি বলল, তুই দোকানে নতুন নাকি? আগে তো একটা বয়স্ক লোক থাকতো। আমি নতুন হই আর পুরাতন তাতে আপনার কি? আর আমার সিগারেটের দাম দেন। তুই আবার আমার কাছে সিগারেটের টাকাও চাস? তুই আমাকে চিনিস? আমি হলাম মাফিয়া কুইন। আমার কথা এলাকার সব মানুষ পরিষ্কার পানি গুলা করে খায়। আর তুই আমার কাছে টাকা চাস? তোর তো অবস্থা খুব খারাপ হবে। পকেটে নাই সিগারেট খাওয়ার পয়সা, আর ডায়লগ দেখে তো মনে হয় ফুটপাতের ধনী। যত সব ফালতু মেয়ে। এটা বলার সাথে সাথে মেয়েটি আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে, আমাকে থাপ্পড় মারায় আমি দুই গালে দুইটা বসিয়ে দিই, আর মেয়েটি চিৎকার দিয়ে ওঠে। তখনই দোকানের বাইরে থাকা ছেলেগুলো এসে বলে, আপু কি হচ্ছে? এই ছেলেটা আমার সাথে বেয়াদবি করেছে, একে কিছু শিক্ষা দেওয়া লাগবে। এটা শুনে ছেলেগুলো বলতে থাকে, কি? এই ছেলে তোমার সাথে বেয়াদবি করছে? শালাকে এখনই মজা দেখাইতাছি। এটা বলে যখনই ছেলেগুলো আমাকে ধরতে আসবে তখনই বাবা এসে বলল, কি হয়েছে? তোমার ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, আর এর জন্য আমি তোমার ছেলেকে শাস্তি দিব। ও এখানে থাকে না, 2 দিন এসেছে, আপনাকে হয়তো চিনে না। আর ভুল করলে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি, তা ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তুই ভালো মানুষ বলে তোকে ছেড়ে দিলাম। পরের বার সাবধান করে দিস, তা না হলে পরের বার কিন্তু অনেক পস্তাবে। ঠিক আছে মা, বলে দিব আমি। বাবা, তুমি ওর সাথে ওভাবে কথা বলছো কেন? আর সিগারেটের টাকাটা দিয়ে যেতে বলো। টাকা আমার কাছে পাই, আমি দিবানি। এত কথা বলো কেন তুমি? আমি কথা বলছি তো, তাই না? মা, তুমি চলে যাও, আমার ছেলের কথা কিছু মনে করো না, ওর একটু রাগ বেশি তো। পরে মেয়েটি ওর তার ছেলে পেলে সবাই চলে গেল। তখন বাবা বলল, তুই কি মেয়েটাকে চিনিস বাবা? মেয়েটিকে চিনি আমি কি করব? আর মেয়েটিকে? মেয়েটির নাম হলো সাইফাতুল আয়াত, অনেক জেদি এবং বদমেজাজি মেয়ে। তুমি তো মনে হয় শুনেছ শুভ মাস্তান এর কথা। ওই হলো শুভ মাস্তান এর হবু বউ। সেই জন্য কোনো ছেলে পেলে তার সাথে লাগতে আসে না, সবাই ভয় পায়। আব্বুর মুখে শুভ মাস্তানের নাম শুনে মনে মনে ভাবতে থাকলাম, মাস্তান হলাম আমি, আর আমি জানি না আমার হবু বউ। ওহ, আচ্ছা। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, শুভ মাস্তান থাকে কোথায়? তুই যেখানে থেকে লেখাপড়া করিস, কুড়িগ্রামেই থাকে। তুই চিনিস না নাকি? অনেক খারাপ লোক, বুঝছিস? তবে শুনছি গরিবের কখনো কষ্ট দেয় না, বরং সাহায্য করে। শুধু ধনী আর অবৈধ ব্যবসা যারা করে তাদেরকে খুন করে। আমি চিনব কি করে বলো? আমি অনেক ভদ্র, আর খুন খারাপই দেখে ভয় পাই। তুমি তো এটা জানো, তাই না? ওইসবের মধ্যে না যাওয়াই ভালো। দোকানদারি ভালো করে কর, কারোর সাথে খারাপ ব্যবহার করিস না। 2 দিন এর ভিতরে শরীর ঠিক হয়ে যাবে, তখন আমি বসতে পারবো। দোকানদারি করা বন্ধ করে দিলেই তো আর হয় না। তোমার আম্মুর ছোট বোন খরচ তো আমি চালাতে পারবো, আর আমি তো টাকাও পাঠাই। বাবারে, অনেক আগের থেকে ব্যবসা করি, দোকানে বসে মানুষের সাথে কথা না বললে ভালো লাগে না। তুই অনেক টাকা পাঠাইলেও যতদিন শরীর চলবে ততদিন দোকানেই বসে থাকবো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুমি দোকানে বসো, আমি খাবার খেয়ে আসি। খাবার খেতে বাড়িতে চলে আসে, আর এসে মাকে খাবার দিতে বললাম। খাবার টেবিলে বসে আছি, তখন ছোট বোন ফারিয়া পেছন থেকে এসে বলল, ভাইয়া, আমার চকলেট কোথায়? তুই কি এখনো ছোট আছিস নাকি রে? তুই এখন 10ম শ্রেণীতে পড়স, এখনো চকলেট চাস? তুমি আনছো কিনা বলো। আর আমি এখনো বড় হই নাই, তাড়াতাড়ি চকলেট দাও। চকলেট না দিলে আমি কান্না করব। ফারিয়ার সাথে ওইরকম না করে চকলেট দিয়ে দিলেই পারিস। চকলেট ছাড়া তো আসিস না। চকলেট দিয়ে খাওয়া শুরু কর। চকলেট দিয়ে খেতে বসলাম। খাবার খাওয়া শেষ করে আবার দোকানে যাই, আর আব্বুকে বাড়িতে পাঠিয়ে দিই। সারাদিন দোকানদারি করে বিকালে একটু মাঠে যাই বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় দেখি সকালে সেই মেয়েটি সাইফাতুল আয়াত। নামটা অনেক সুন্দর, কিন্তু মেয়েটা ভালো না। ওদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওই যে কথায় আছে, যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলেই রাত হয়। আর আমার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টাই ঘটলো। আমি ওদের এড়িয়ে যাওয়ার পরেও ওদের চোখে আমি পড়ে গেলাম, আর ওরা আমাকে ডাকলো। আমি গিয়ে বললাম, আমাকে ডাকলেন কেন?
একটি ছেলে বলল, তুই আপুর সাথে তখন বেয়াদবি করছিলি, তখন পা ধরে মাপ চা। চা। এটা বলতে আমি আমার বন্ধুদের কল দিয়েছি, ওরা আসতেছে। পা ধরে মাপ চাইতে হবে কেন? এটা বলার সাথে সাথেই একটা ছেলে গালে থাপ্পড় বসিয়ে বলল, মুখে মুখে কথা বলস কেন? হুম হুম, যা বলছি তাই কর। আরে ওকে মারিস না, ছেলেটা দেখোস না কত ভদ্র, ওকে ভালো করে বুঝিয়ে বল, তাই হবে। আমি তখন মনে মনে বলতে থাকলাম, আসলে নিজের এলাকাতেই আছি, সেই জন্য তোদেরকে ছেড়ে দিচ্ছি, তা না হলে তো তোদের একটাকেও তো ছাড়তাম না। তখন একটা ছেলে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবিস, যা পা ধরে মাপ চা। তখন সাইফাতুল পায়ের কাপড় তুলে বসলো, আর আমি স্লোলি স্লোলি হেঁটে যাওয়ার ধরছি। তখনই আমার বন্ধুরা চলে আসলো, আর ওদের দেখে সাইফাতুল ও তার ছেলে পেলে একটু সোজা হয়ে দাঁড়ালো। আমার বন্ধুদের মধ্যে রিফাতকে দেখে বলল। ভাইয়া আপনারা সবাই এখানে কেন? রিফাত কিছু না বলে আমাকে এসে বলল, আসতে একটু লেট হয়ে গেল, মন খারাপ করিস না। আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এরা আমাদের দাঁড় করিয়ে রাখছে কার কাছে থেকে মাপ চাইতে হবে বলে। কে বলেছে মাপ চাইতে হবে? তার পাটা বের কর, আমি মাপ চাইতে পাঠাইতেছি। আমরা তো জানতাম না যে উনি আপনাদের বন্ধু, তাই আর কি একটু র্যাকিং করতেছিলাম। তাই বলো? আরে ছাড় তো, এগুলো সবাই বাচ্চা মানুষ, এই বয়সে এরকম করাটা ব্যাপার না, চল। আচ্ছা তুমি বললে বলে আমি ছেড়ে দিলাম, কিছু বললাম না। এরপর যেন এরকম না শুনি, বুঝতে পারলে? এটা বলে ওদের সাথে চলে গেলাম। মাঠে গিয়ে রিফাতের সাথে আলাপে বসলাম, ওই ট্যাবলেটের ব্যবসার খবর কি, ওর বিরুদ্ধে প্রমাণ বের কর। চেষ্টায় আছি। আমাকে শুধু রিফাতই দেখছে, তারা কেউই দেখে নাই। সব সময় মাস্ক পরে থাকি। আমাদের বাড়িটা হলো কুড়িগ্রামের থেকে অনেকটা গ্রামের সাইডে। কুড়িগ্রামের চারপাশে আমার লোক আছে, এদের ভিতরে আবার একজন করে বড় ভাই আছে। আমাদের এলাকায় রিফাতকে রাখছি, ও ছোট সময়ের বন্ধু। মাগরিবের আজান পর্যন্ত গল্পগুজব করলাম, আর আবার দোকানে গেলাম, আর আব্বুর বাসায় চলে গেল। একটা লোক আসলো, ডিসকভার 150 সিসি গাড়ি নিয়ে এসে বলল, সিগারেট দে। আমি সিগারেট দিলাম, আর লোকটি আবার দোকানে বয়ামের উপর রাখা একটি চাবি রাখলো। চাবিটা রেখে আমাদের দোকানের সামনে বসার জন্য যে বেঞ্চ রাখা হয়েছে ওখানে গিয়ে বসলো, আর বসার পরেই আর একটা লোক এসে ওই লোকটির সাথে বলল। যে লোকটি আসলো ওই লোকটির গাড়িও একেবারে সেম গাড়ি। আমি লক্ষ্য করে দেখলাম পরের লোকটি একটি চাবি দিল আগের লোকটিকে, আর চাবিটি নিয়ে ওই লোকটি যে লোকটি পরে আসলো তার গাড়ি নিয়ে চলে গেল। ওই লোকটি চলে যাওয়ার পর পরের লোকটি আমার দোকানে একটা সিগারেট নিল, আর আমার বয়ামের উপর রাখা চাবিটা নিয়ে চলে গেল। আমি এইসব কাণ্ড কারখানা দেখে পুরাই অবাক। আমি দুইজনের কর্মকাণ্ড দেখে বুঝতে পারলাম এরা অবশ্যই 2 নাম্বারই কাজ করে, এদের খোঁজ বের করতেই হবে। যেহেতু এরা এই দোকানে এমন ব্যবহার করলো, এর আগে এখানে অনেকবার এসেছে। এরা যেহেতু অনেকবার এসেছে তাই পরে আবার আসবে, তখন এদের খবর বের করব। আমার দোকানের সামনে বসে অনেকে অনেক রকম আলোচনা করছে। এর মধ্যেই একটা মুরব্বি টাইপ লোক এসে বলল, আমি অনেক টেনশনে আছি। আর একটা লোক বলল। কেন ভাই? তখন এই লোকটি বলল, মেয়েটা দিন দিন কিরকম হয়ে যাচ্ছে। আগে কত সুন্দর ছিল, আর এখন দেখলে মনে হয় নেশাখোর। আর এখন বাড়ি থেকে প্রচুর টাকা নেয়। এইসব আর অনেক কিছুই বলতেছে। রাত 12টার মাঝে দোকান বন্ধ করব, একটা চাপ বন্ধ করছি। তখন সাইফাতুল আর 2 জন ছেলে আসলো, এসে বলল, এই এই 3টে বেনসন দে। মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। আমি দিয়ে দিলাম। বেনসনটা নিচে ছেলেগুলো চলে গেল, আর সাইফাতুল শুধু আছে, নেশার মাঝে বলতেছে, ওই হালা, আমাকে বাড়িতে পৌঁছে দে। এইসব বলতেছে আর ঢুলতেছে। আমি বললাম, আমি তো আপনার বাড়ি চিনি না। আমাকে ধর, আমি একাই যেতে পারবো। সত্যি কথা বলতে সাইফাতুলকে প্রথম দিকে মনে ধরে গেছে, তাই চান্সটা আর ছাড়লাম না। ওকে ধরে নিয়ে ওর কথা মতো চলতে থাকলাম। ও একটা অনেক বড় বাড়ির সামনে দাঁড় করালো আর বলল, এই নে চাবি, আর গেটটা খোল। আমি তো বাড়ি দেখেই অবাক, এত বড় বাড়িতে থাকে। বাড়ির গেট খুললাম, খুলে ওকে নিয়ে বাড়ির ভিতরে গেলাম। তখনই দেখি মা কল দিছে, তাই ধরিয়ে কল ধরে বললাম, মা আমি ঠিক আছে, আর আমি বাড়ির কাছাকাছি এসে পড়ছি। এটা বলে কল কেটে দিলাম। আম্মুর সাথে কথা না বললে আম্মু টেনশন থাকবে। বাড়িটা 2 তলা,
আমি ভাবলাম বাড়িটা এত বড়, তাহলে মনে হয় বাড়ির ভিতরে অনেক মানুষ থাকবে। কিন্তু আমি যখন ভিতরে প্রবেশ করলাম তখন মনে হলো বাড়িতে কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাড়িতে কেউ নেই? আমি একাই থাকি, আর তুই আমাকে প্রশ্ন করছিস কেন? আমাকে রেখে তুই চলে যা। আর আমি মাতাল অবস্থায় আছি বলে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে ভুল করে ফেলবি। তুই যে অবস্থায় আছিস, তোর সাথে কোনো কিছু করলে তো তুই আমার কিছুই করতে পারবি না। আর তোকে আমার কিছু করার ইচ্ছেটাও নেই। তুই থাক তোর মতো, আমি গেলাম। এটা বলে চলে আসলাম। আর আসার সময় বাইরে থেকে গেটটা আটকিয়ে দিয়ে আসলাম। বাড়িতে আসার পর মা বলল, এত দেরি হলো কেন? আমি তখন মাকে বললাম, এমনই দোকানে মানুষ বসা ছিল তাই দেরি হইল। খেতেও দাও, ক্ষুধা লাগছে। আম্মু খাইতে দিল। খাবার শেষ করে ঘুমালাম। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম, পরে দোকানে রওনা দিলাম। শীতের দিন, কুয়াশা কুয়াশা রাস্তা। শীত পড়েনি, পড়বে পড়বে ভাব। আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে। দোকানে গিয়ে রিফাতকে কল দিয়ে আসতে বললাম। রিফাত আসলো। আমি ওকে চা বানিয়ে দিলাম আর বাইকের ঘটনাটা বললাম। রিফাত বলল, ঠিক আছে, আমি দেখতেছি, খোঁজ নিই। সেদিনের মতো রিফাত চলে গেল। আমি দোকানদারি করতে লাগলাম। 2 দিন কেটে গেল। এই 2 দিন সাইফাতুল্লের দেখা পাইনি। 3 দিন 3 রাতে ওই সেদিনের লোকগুলো আবার আসলো। আমি ওই লোকটিকে দেখার পর আমি রিফাতকে কল দিয়ে বলে দিই ওদেরকে ফলো করতে। রিফাত ওদের পেছনে লোক লাগিয়ে দেয়। একই প্রক্রিয়া অবলম্বন করে বাইক এক্সচেঞ্জ করে চলে যায়। আর আমি সেদিনের মতো চলে আসি। আব্বুর শরীরটা সুস্থ, তাই সকালে আব্বু দোকানে যাবে। তাই আমি লম্বা একটা ঘুম দিই। সকালে ঘুম থেকে উঠে আমি আর ফারিয়া খাইতে বসছি। তখন ফারিয়া বলল, ভাইয়া, আমাকে স্কুলে দিয়ে আসবি একটু? তুই কি পিচ্ছি নাকি রে? তোকে স্কুলে দিয়ে আসতে হবে? কিছু বখাটে ছেলে আমাকে ডিস্টার্ব করে, বাজে কথা বলে। ফারিয়ার কথা শুনে রাগ উঠে যায়, কিন্তু রাগ কন্ট্রোল করে বলি, ঠিক আছে, আমি যাব তোর সাথে। পরে খাবার খেয়ে ফারিয়ার সাথে যাই, আর ওরা আমার সামনেই খারাপ মন্তব্য করতে থাকে। আমি ফারিয়াকে বলি, তুমি যাও, আমি কথা বলছি। আমি গিয়ে ওদেরকে বললাম, দেখো, তোমরা আমার বয়সে ছোট হবে। আমি তোমাদের বড় ভাই হিসাবে কথা বলি। তোমরা মেয়েদের উত্ত্যক্ত করা ছেড়ে দাও। এসব করা ভালো না। ওদের মধ্য থেকে একটি ছেলে বলে উঠল, তুই জ্ঞান দেওয়ার কে রে? ভালোভাবে বলছি, শুধরে যাও, তা না হলে অনেক পস্তাবে। এটা বলার সাথে সাথে একটা ছেলে এসে আমার শার্টের কলার ধরে বলল, তুই পস্তাবি রে। তুই আমাদেরকে চিনিস? আমার এলাকার সবচেয়ে বড় গ্যাংয়ের সদস্য। আমাদের বসের নাম শুনলে অনেকের প্যান্টে হিসু করে দেয়। তোদের বসের নাম কি রে? একটি ছেলে বলল, আমাদের বসের নাম সোহেল, এলাকার সবার বড় ভাই। তুই পাঙ্গা নিস না আমাদের সাথে। এর মাঝেই একটা ছেলে বলে উঠল, কে রে? মেয়েটা কে ছিল তোর? তোর রক্ষিতা না গার্লফ্রেন্ড? এই কথা শুনে আমার রাগটা আর প্রচুর পরিমাণে উঠে যায়। তাও আমি কন্ট্রোল করে বলি, ও আমার বোন হয়, কথা ভালো করে বল। তখন আর একটা ছেলে বলে উঠল, ওই, ওকে সম্মান দিয়ে কথা বল, ও আমাদের সবার হবু সম্বন্ধে। এটা বলে সবাই জোরে জোরে হেসে দিই। আমি ওখান থেকে সরে আসি আর দূরে এসে ওদের ফটো তুলে রিফাতকে বলি গোডাউনে নিয়ে যেতে, আর সবাইকে বলে দেখ সুফো ভাই আসতেছে। এটা বলার পর আমি বাড়িতে চলে গেলাম। আর বাড়িতে গিয়ে আম্মুকে বললাম, আম্মু, আমি একটু কুড়িগ্রাম যাব। এটা বলে আমি বাড়ি থেকে বের হয়ে পড়ি। এদিকে রিফাত কিছু লোক নিয়ে চলে হাই স্কুলের গেটের সামনে। রিফাত ওদের নাকে কিছু দেয় আর গোডাউনে নিয়ে যায়। আমি আমার আর একটা লোককে বলি সোহেল নামের ছেলেকে, যে টিম চালায়, ওকে খুঁজে বের করে গোডাউনে নিয়ে আসতে। পরে আমি কালো প্যান্ট, কালো শার্ট, কালো মোজা, কালো জুতো, মুখে মাস্ক, স্টাইল করে চুল কাটা, পুরোটাই চমলক্ষ ড্রেস আপ নিয়ে নিই। গোডাউনে আগে সোহেলকে নিয়ে যাওয়া হয়, আর সোহেলের ডান হাতে বাম হাতে হাতকেও। আমাকে দেখে সোহেল বলতে থাকে, ভাই, আপনি আমাদের এখানে নিয়ে আসছেন কেন? আমি ওদের কথা না শুনে বেত দিয়ে মারতে শুরু করি। ওটা আমার একান্ত লাঠি। এর একপাশে সুই দ্বারা সম্পূর্ণ লাগানো। লাঠিটি হলো 2.5 হাত। এর মধ্যে 2 হাত সুই বা আলপিন দ্বারা আবদ্ধ। এ একপাশে সমান করা অংশ দিয়ে সোহেলদের পিটাচ্ছি। আপনারা ভাবছেন সোহেলদের পিটাচ্ছি কেন? আরে, আগে বড় গোড়া নরম করছি। গোড়া নরম করলে আলগা একই জোরে যাবে। সোহেল বলছে, ভাই, আমরা তো কিছু করি নাই, তাহলে মারছেন কেন? আর আমাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা কেন? কিছুক্ষণ পর বুঝতে পারবি। ওদের মারতে মারতে রিফাতও হাজির। রিফাত যাদের নিয়ে এসেছে তাদের অবস্থা আগের থেকেই কাহিল। ওরা আমাকে চিনে না। আমি ওদের দেখে ওদের দিকে গেলাম। আর যে
পাশে সুই বা আলপিন চিকন ধরালো অংশ দ্বারা আবদ্ধ ওই পাশে দাঁড়া বাড়ি শুরু করলাম। ওরা মোট 5 জন ছিল। একটা একটা করে ধরছি। আমি একটা করে বাড়ি দিচ্ছি আর ওরা চিৎকার করছে। যাকে বাড়ি দিচ্ছি তার মুখে কাপড় দেওয়া, তাই শুধু চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো রকম জোরে শব্দ হচ্ছে না। বেশি না মাত্র 5টা করে বাড়ি দিয়েছি, কিন্তু লাস্টের যখন বাড়িটি তখন আর মুখে কাপড় দিলাম না। মারা শেষ, ওরা সবাই শুয়ে থেকে গড়াগড়ি করছে আর পিঠ দিয়ে রক্ত পড়তেছে। ওরা সবাই বলে উঠল, তুই আমাদের চিনিস না, সোহেল ভাই জানতে পারলে তোদের ছাড়বেন। আমি বললাম, ও আচ্ছা, তোদের এত মারলাম তাও শিক্ষা হয়নি, সোহেল আমাকে ছাড়বে না। কথাটা বললাম আর সোহেল আর সোহেলের 2 জন সঙ্গী এসে মুখ থেকে কাপড়টা সরিয়ে দিলাম। আর সোহেলদেরকে ওই ছেলেগুলো বলল, ভাই আপনার এই অবস্থা কেন? শালারা কি আকাম করছো জানি না, কিন্তু আমার নাম বললি কেন? তোদের একটাকেও ছাড়বো না আমি। আমাকে আরো মার খাওয়াবি? উনি আমাদের ভাই আর ওর সামনে আমার নাম শুনে ভয় দেখাস? আমরা তো জানি না। আচ্ছা শুভ ভাই, ওদের মারলেন কেন? ওরা মেয়েদেরকে বাজে বাজে কথা বলে, তাদের রাস্তাঘাটে উত্ত্যক্ত করে, আর ওইগুলো আমার পছন্দ না, আর এটা ঠিক না। তারপরেও এরা ওই রকম করেছে। এটা বলে আর একটা বাড়ি মারলাম ওদের সবাইকে। রিফাত সবাইকে খবর দিয়ে দিছে যে শুভ ভাই আসবে, তাই সবাই দেখা করার জন্য চলে আসছে। আমি রিফাতকে বললাম, রিফাত, লবণ নিয়ে আসো আর ওদের পিঠের উপর লাগাও। এদিকে সোহেল ওদের বলতেছে, যা পা ধর, তা না হলে লবণ দিলে বুঝবি ঠেলা। কিন্তু ওরা সোহেলের ইশারা বুঝলো না। অবশেষে আর একটা পিঠের উপর লবণ দেয়া হলো, আর ছেলেগুলো মুরগি জবাই করার মতো যেরকম লাফ মানে ওই রকম করা শুরু করলো। 2 মিনিট রাখলাম, এরপর বললাম, ওদের লবণ ধুয়ে দাও। এটা শুনে একটু চিল্লাচিল্লি কমলো। ওদের লবণ ধোয়ার জন্য যে গরম পানি ঢালা হবে এটা হয়তো জানা ছিল না ওদের। গরম পানি দেওয়ার সাথে সাথে আর চিৎকারের পরিমাণটা আরো বেড়ে গেল। অবশেষে কষ্ট সহ্য করতে না পেরে সব জ্ঞানহারা হয়ে পড়ল। আমি সোহেলকে বললাম, চা, এবার এদের চিকিৎসা কর, আর এদেরকে বলে দিও ভালো করে। আবার যদি আমি জানতে পারি তোমার লোক মেয়েদের সাথে খারাপ আচরণ করে, তাহলে ওদের জায়গায় তুমি থাকবে। ঠিক আছে ভাই। এটা বলে সোহেল চলে গেল। আর যাওয়ার সময় আমি কিছু টাকা দিলাম চিকিৎসা বাবদ। ওদের মারার কারণে মনেই নেই যে আর লোক আছে। পুরো গোডাউন বোঝাই মানুষ, সব এলাকার লোক আছে। আমার জন্য একটা চেয়ার আছে, আমি ওখানে বসলাম আর আমার পাশে রিফাত বসলো। আমি চেয়ারে বসে সবাইকে দেখছি। দেখে এদের মধ্যে সাইফাতুলও আছে, অনেক সেজে গুজে এসেছে, আর 4-5 জন মেয়ে আছে। কিন্তু সাইফাতুলকে সুন্দর বেশি লাগতেছে। সাইফাতুলকে দেখতেছি। রিফাত কানের কাছে এসে বলল, কম করে দেখ। আমি ওর কথা শুনে হুঁশে ফিরে সবার উদ্দেশ্যে বললাম, তোমরা জানো আমি কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড আছি, আর আজকে দেখলেই তো শাস্তির কথা। তোমাদের টিমের যদি কেউ কোনোদিন কোনো রকম মেয়েদের সাথে খারাপ ব্যবহারে উত্ত্যক্ত করে, আর আমি যদি জানতে পারি, তাহলে তাদের শাস্তি এর থেকে কষ্টদায়ক হবে। আবার ভেবো না আন্ডারগ্রাউন্ড আছি বলে কিছু জানতে পারবো না, আমি কিন্তু সবই জানতে পারি। এটা বলে রিফাতকে আস্তে করে বললাম, মেয়েটিকে একটু সাহায্য করি। তুই সবার ভাই, তোর যা ভালো মনে হয় কর। মজা নিস বেটা। আমি সবার মাঝখান থেকে বললাম, ওই সাদা শার্ট, শুনে যাও। তখন সাইফাতুল বলল, জি আমি। হ্যাঁ তুমি। সাইফাতুল আসলো আর বলল, আমাকে ডাকলেন কেন? তোমার সাথে প্রেমের কথা বলবো, সেই জন্যই ডাকলাম। ওমা, সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনলাম। তুমি তো অনেক খারাপের দিকে যাচ্ছ। তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো, দোকান থেকে খাবার নিয়ে টাকা দাও না। যার সাথে খারাপ ব্যবহার করো, এইসব যদি আর শুনি, তাহলে লবণের পানিতে গোসল করাবো, বুঝতে পারলে? বুঝতে পারছি। আর একটা কথা ছিল, তোমাকে না এই ড্রেসে অনেক সুন্দর লাগছে। আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, আই লাভ ইউ। এটা বলে চলে গেল। আমি ওটাই গুরুত্ব না দিয়ে সবার উদ্দেশ্যে বললাম, তোমরা সবাই ভালো থেকো, সামনে কিন্তু অনেক বড় কিছু হতে পারে। সবাই বলল, ঠিক আছে ভাই, আর আপনার সাথে একটা করে সেলফি তুলতে চাই। তোমরা এখানে অনেক লোক, আর সেলফি তুলতে গেলে অনেক সময় লাগবে। এর মধ্য থেকে একজন বলে উঠল, ভাইয়া আপনাকে দেখতে চাই। আমি বললাম, ভাইয়া আমি একদিন আনুষ্ঠানিকভাবে সবার সামনে আসব, তখন দেখবে। এটা বলে সবার কাছ থেকে বিদায় নিলাম। আর আমি যখন বের হয়ে গাড়িতে উঠব, তখন সাইফাতুল আমার কাছে এসে বলল, তোমার নাম্বারটা দাও। কি করবে? প্রেম করব।
আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আর কি প্রেম করার জন্য তোমার সাথে কথা বলতে চাই এবং ভালোবাসতে চাই। ভালোবাসা আর আমাকে না দেখেই আমার মুখোশের আড়ালে যে মুখটি আছে সেটা যে বিকৃতি থাকে, তখন কি করবে? তবুও ভালোবাসবো। এখন নাম্বারটা দেন। আমি ফোন ব্যবহার করি না। তখন আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে আইফোনটা বের করলাম। কথা বলতে বলতে গাড়িতে উঠলাম আর রিফাত সাইফাতুলকে বলল। ভাই কথা বলবে না, তুমি এখন যাও। আর সাইফাতুল মনে মনে বলল, এত দামি একটা ফোন পালে আর বলে আমি ফোন পালি না। আমি পার্সোনাল নাম্বার নিয়েই ছাড়বো। আমি কলে কথা বললাম আর দোকানে যে লোকগুলো এসে গাড়ি এক্সচেঞ্জ করতে তাদের ব্যাপারে খোঁজ পেয়েছি। লোক দুটোর নাম জুয়েল ও লিমন। ওরা মূলত ড্রাগস সাপ্লাই দেয়, আর এই ড্রাগসগুলো সেই কলেজের ছাত্রছাত্রীদের। এটা শুনে একটা শক খেলাম। লোকটি আরো বলল, ওদের পিছনে অনেক বড় বড় লোক আছে। এখানে একটা গ্যাং কাজ করে, এই কাজের অনেক বড় বড় নেতা জড়িত আছে। পরে কলটা কেটে দিল আর ভাবতে লাগলাম ওদেরকে যেভাবেই হোক শেষ করতে হবে। তারা কলেজের ছাত্রদের টার্গেট করে, যেটা খুবই খারাপ লাগলো। মনে মনে ভাবতে থাকলাম যেভাবেই হোক ওদের শেষ করতে হবে। এদের পেছনে কার হাত বেশি খুঁজে বের করা লাগবে, তারপর আক্রমণ করতে হবে। আমি রাত 10টায় বাড়িতে যাই। আম্মু বলল, তুই যে বললি আসবি না, তাহলে এত চলে এলি যে? আমি মাকে বললাম কাজ শেষ হলো, চলে আসলাম। আচ্ছা বস, আমি তোকে খাবার দিচ্ছি। খাবার শেষ করে শুয়ে থেকে ফেসবুকিং করছি, তখন আব্বু আসলো। আব্বু এসে বলল, কি রে, কখন এলি? আর একটু আগেই আসলাম, কিছু বলবা নাকি? কালকে ডাক্তার দেখাতে হবে। তোমার কাছে কি টাকা আছে? আমার কাছে টাকা ছিল, ওই টাকা দিয়ে দোকানে মাল কিনছি। আমার মনেই ছিল যে কালকে চেক আপ করতে হবে। আমার কাছে টাকা কিন্তু বিকাশে। কালকে কখন যাবা? অনেক ভরে যেতে হবে। ও, আমি টাকা বের করে নিয়ে দিচ্ছি। এটা বলে টাকা বের করার জন্য দোকানের দিকে রওনা দিলাম। দোকান বেশি দূরে না, দোকান হলো সাইফাতুলদের বাড়ির সাথে। আমি গেলাম, দূর থেকে দেখতে পেলাম 2-3 জন বসে আড্ডা দিচ্ছে। আমি দোকানের কাছে দেখতে পেলাম সাইফাতুল আর 3-4 জন ছেলে বসে আছে। আমি দোকানদারকে বললাম 10,000 টাকা বের করা লাগবে, ক্যাশ আছে কি? আছে। টাকার কথা শুনে সাইফাতুল বলল, এই দেখ রে, দোকানদার লোক রাও বিকাশে হাজার হাজার টাকা রাখে। গরিব লোকদের জন্য বিকাশ আর কম টাকা রাখা যাবে না। যেখানে গরিব মানুষ টাকা রাখে, ওখানে আমাদের মতো ধনী মানুষ টাকা রাখতে পারবে না। তোরা কি বলিস? জি আপা, আমাদের ধনীদের জন্য আলাদা অ্যাপ বানাতে হবে টাকা লেনদেনের জন্য। আমি ওদের কথা শুনে রাগ না করে একটু হেসে সাইফাতুলকে বললাম, আমার কথা ছাড়ো, আমি গরিব মানুষ। আমি শুনলাম তোমাকে নাকি কে পাত্তাই দেয় না, নাম্বার চাইছিল। তোমাকে নাকি ইনডাইরেক্টলি না করে দিছে, পার্সোনাল নাম্বার দিবে না। এটা বলার সাথে সাথে সাইফাতুল মুখটা শুকিয়ে গেল আর আমার কাছে এসে বলল, তুই কিভাবে জানলি? আর ওর নাম বলিস না, তাহলে আমি শেষ। আমি আর কিভাবে জানবো? তুমি তো জানো রিফাত আমার বন্ধু। ওই এসে বলল আমাকে, মুখ থেকে কথা বের করে নিয়ে বলল, দোকানদার মামা, একে একটা গড়া করে চা দেন। আমি চা খাই না, আর আপনি যখন এত মিষ্টি করে বলছেন তাহলে খাওয়াই যায়। তারপরে চা খেলাম। আচ্ছা, তুই কি শুভ ভাইকে চিনিস? আমি চিনতে যাব কোন দুঃখে? ওসব আলতু ফালতু লোককে চেনার ইচ্ছে নেই আমার। রিফাত এসে বলল আমাকে, এই আর কি। আচ্ছা, শুভ ভাইকে আলতু ফালতু লোক বললি কেন? চা দে, তোর খাওয়া লাগবে না। এটা বলে চায়ের কাপটা সত্যি সত্যি নিয়ে নিল হাত থেকে, আর এটা দেখে পুরাই টাসকি খাওয়ার মতো অবস্থা। পরে আমি চলে গেলাম আর আব্বুকে টাকা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দোকানে গেলাম। বেলা 9টার দিকে ওই লোকগুলো জুয়েল ও লিমন আসলো। ওদের দেখেই আমার লোকগুলোকে কল করে রাখলাম, আজকে এদের ধরবো। ওরা চলে যাবে, কিছু দূরে যাওয়ার পর ওদেরকে ধরলাম। ওদের গুপ্ত জায়গায় নিয়ে যাওয়া হলো। আমি দোকানে বসে আছি, তখন দেখি সাইফাতুল আসলো। আমি সাইফাতুলকে বললাম, আমার সাহায্য করবেন? আপনি মাফিয়া কুইন, সাহায্যটা করেন। কি সাহায্য লাগলে বল। আপনি একটু আমার দোকানের ভিতরে এসে দোকানটা দেখেন, আমি একটু বাইরে থেকে আসতেছি। সাইফাতুল ভাব নিয়ে বলল। ঠিক আছে, যা। আমিও চলে এলাম দোকান থেকে। আড়ালে এসে একজনকে কল দিয়ে বললাম আসতে। ও এসে আমাকে নিয়ে গেল। আমি গুপ্ত জায়গায় গিয়ে ওদেরকে বললাম, ওরা কি মুখ খুললো? মুখ খুললে না তো। ওদের মারার শিখাস নাই? এই দেখে আমি মারার আগেই ওরা সব কিছু বলে দিবে। আমি গিয়ে হাতে একটা সই নিলাম আর বললাম, এইসব চক্র কোন কোন জায়গা থেকে চলে বল। মরে গেলেও বলবো না।
ওদেরকে অঙ্গকোষ বারবার 2 বা আলপিন দ্বারা আগত করি। জুয়েলকে আগত করার পরই লিমান বলে, এগুলো মূলত কুড়িগ্রাম হাজি মার্কেট থেকে সাপ্লাই হয়, ওখান থেকে আমাদের দেয়, তাছাড়া আমরা কিছু জানি না। এটা বলার পর আমি কুড়িগ্রাম এক ওসির কাছে কল দিই আর ওকে আসতে বলি আমার দোকানে। এটা বলে ওখান থেকে চলে আসে। এদিকে দোকানে মেয়ে মানুষ দেখে ভিড় পড়ে গেছে। যেহেতু সাইফাতুলকে সবাই চেনে, তাই ওকে অনেক মজা নিচ্ছে। এটা বলার কারণে সাইফাতুল প্রচুর রাগ উঠেছে আমার উপর। দোকানে মানুষ আছে, কিন্তু সাইফাতুল কিছু দিতে পারছে না। আমি দোকানে যাওয়ার পর সাইফাতুলের সামনে কিছু মুরব্বী মানুষ বলল, বইকে দোকানে রাখ, এটা পছন্দ হলো না। তুমি ইয়ং একটা ছেলে, আর যেন তোমার পক্ষে না দেখি। আর একজন বলল, এত ভালো ছেলের কপালে এত বাজে একটা মেয়ে জুটলো, আল্লাহর রহমত করিও ছেলেটার উপর। এইসব কথা শুনে সাইফাতুল সবার সামনে একটা কিছু বলল না, কিন্তু সাইফাতুলের চাহনি থেকে বুঝলাম ও আমাকে একলা পেলে আস্ত খেয়ে ফেলবে। সাইফাতুল চলে গেল। কিছুক্ষণ পর ওসি এসে হাজির। আমি ওখানে চা দিয়ে সব ঘটনা বললাম আর ওদের নিয়ে যেতে বললাম, আর বললাম ওগুলো যেন মিডিয়া জানতে না পারে। মিডিয়া প্রচার করলে সবাই সাবধান হয়ে যাবে। 2 জনকে গোপনভাবে নিয়ে যান। সে বলল, ঠিক আছে, তাই হবে। এটা বলে চলে গেল। আমি দোকানে এসে এদিকে মনোযোগ দিলাম। সারাদিন দোকানদারি করলাম আর ভেবে বের করলাম এদের চক্রান্তের সবাইকে ধরতে হবে। আমাকে কুড়িগ্রামে যেতে হবে। বাবাকে আজকে বলা লাগবে। রাতে দোকান বন্ধ করে বাড়ির দিকে আসবো। দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসতেছি তখন কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি উঠতে যাব তখনই আর একজন এসে আমার ধাক্কা মারলো। আমি বলতে লাগলাম, কে তোমরা আর আমার সাথে এই রকম করছো কেন? তোমরা কিছু ভালো করছো না, এতে তোমাদের পস্তাতে হবে বলে দিলাম। এর মধ্যে থেকে একজন বলে উঠল, তুই আমাদের চিনে কি করবি? আবার আরেকজন বলল। তখনই অন্ধকারের ভিতর আক্রমণ করলো। আমি সরে গেলাম, যার কারণে আমার কিছুই হলো না। আমাকে তারা 4 দিক দিয়ে আক্রমণ করলো। আমি চেষ্টা করছি ওদেরকে তামিল নায়কদের মতো মারতে, সবাইকে মেরে উঠিয়ে দিব। তাই নায়ক সাজতে গিয়ে মার খেলাম। তারা উড়াধুরা মারল। আমার শরীরের কিছু অংশ ফেটে গেছে। আমার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। আমার মুখ দিয়ে রক্ত পড়তেছে, নাকটা ফেটে গেছে, রক্ত পড়তেছে। তখন কে যেন এসে বলল, তখন আমাকে দোকানদার বানিয়ে মজা নিয়েছিলি, এখন বস মজা কেমন? এটা বলে একটা লাথি মারলো পিঠের উপর, আর একটা লোক এসে মাথায় একটা বাড়ি মারলো। এরপর আর আমার কিছু মনে নেই। পরে যখন জ্ঞান ফিরলো তখন আমি হাসপাতালে নিজেকে আবিষ্কার করলাম। দেখি মা, বোন আছে। আমি চোখ ঘোরানোর পর আমি শরীরে নাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আস্তে আস্তে আম্মুকে ডাক দিলাম। আম্মুর চোখ দিয়ে পানি পড়তেছে। আমার ডাক শুনে আম্মু একটু শান্তি পেল। আমি কতদিন থেকে আছি এখানে? বেশি না, 15 দিনের মতো হলো। আমার সুস্থ হলে কতদিন লাগবে? বেশি না, আর 1 মাসের মতো লাগবে। আমাকে এখানে কে নিয়ে এসেছে? অনেক রাত হয়েছে, তুই বাড়ি ফিরিসনি, তাই তোর ফোনে কল দিলাম। তুই কলও ধরলি না। পরে তোর বাবাকে পাঠায় দোকানের দিকে, আর তোর বাবা যখন যায় তখন রাস্তায় তোকে দেখতে পায়। তখন দেখি রিফাত দরজা দিয়ে ঢুকলো। তোর জন্য অনেক টেনশনে ছিলাম। আচ্ছা, তোর অবস্থা কে এরকম করেছে? কে? তুই যদি বুঝে থাকিস তাহলে বল, তারপর দেখ আমি কি করি। আম্মু বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে। তোমার হাতের খাবার খাই না অনেক দিন হলো। আম্মু আর ফারিয়া চলে গেল। আমি তখন রিফাতকে বসতে বললাম। মেয়ে ছিল রে, আমি ওকে ভালো করে চিনি। কে সে? আরে ওই দিন যে মেয়েটা আমাকে প্রপোজ করলো, ওই মেয়েটা। ওই যে ওই সাইফাতুল? তুই জেনেও বসে আছিস? আর তোকে এমন করে মার খাওয়ালো কেন? সবকিছু খুলে বললাম। তখন রিফাত বলল, তাহলে একটু সাহায্য করি। আমি বললাম, আরে বাদ দে সব, ছোট ঝামেলা জড়ানো যাবে না। সামনে অনেক বড় ঝামেলাতে পড়তে হবে, অনেক বড় কাজ আছে। আমাকে তো অনেক দিন শুয়ে থাকতে হবে, তাই তোকে একটা কাজ দিই, তুই কাজটা কর। আর কাজটা করার সময় অনেক সাবধান থাকতে হবে, তা না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবি। কি কাজ? অনেক কঠিন কাজ হলে করব না, তুই কর। বাই। আরে ভাই, কোনোদিন এইসব কাজ করে না, তোকেই করতে হবে। তোর উপর আমার ভরসা আছে। আচ্ছা বল, কি কাজ? তুই বাড়িতে যাবি এবং তোর মা বাবাকে বলবি 15 দিনের জন্য তুই ঘুরতে যাবি, আর 15 দিনের জন্য কাপড় এবং যা কিছু লাগে সব গুছিয়ে নিবি। এরপর সরাসরি সিএনজি নিয়ে কুড়িগ্রামে চলে যাবি। ওখানে আমার লোক থাকবে। আমার লোক তোকে একটা বাড়ি নিয়ে যাবে, আর ওখানে যাওয়ার পর
আমার লোক তোকে সবকিছু ঠিকঠাক করে দিবে। কাজটা কি সেটা তো বল। তোকে 15 দিন এক এলাকায় ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দোকানে বসে থাকতে হবে, এক এক দিন এক এক জায়গায়। আর ওখানের কথা, ওখানকার চালচলন সবকিছু রেকর্ড করতে থাকবি। একটা পাখি উড়ে গেলেও ওটা নোটিস করা লাগবে। তুই যদি কাজটি করতে পারিস আর আমি যদি ওদেরকে ধরে একটা মদক মুক্ত করতে পারি, তাহলে তোকে আমি আমার দায়িত্ব দিয়ে দিব। আর এইসব ভালো লাগে না রে? এটা শুনে রিফাত খুশি হলো। রিফাত চলে গেল। কিছুক্ষণ পর মা এসে বলো, আমি খাবার খাইলাম। 15 দিন পর আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। এখন আমি সুস্থ হই নাই। এদিকে সব খবর কালেক্ট করা শেষ। এই মাদকদের ব্যবসার পিছনে কুড়িগ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী রহিম সাহেব আছে। আর এগুলো সাপ্লাই ভুরুঙ্গামারি থানা থেকে জোবায়ের সাহেব, উনিও একজন ব্যবসায়ী। এইসব খবর পেলাম। এখন আমি তাদের মাঝে গেলে আক্রমণ করা হবে। প্রথমে ধরা হবে ভ্রুঙ্গমারির জোবায়ের সাহেবকে। আমার শরীর প্রায় সুস্থ। আমি আম্মুকে বললাম, আম্মু আমি কুড়িগ্রাম চলে যাচ্ছি আর আমার আসতে দেরি হবে। এর মধ্যে যদি বাবা অসুস্থ হয় তাহলে আমাকে কল করবা। আমি আমার বন্ধুদের পাঠিয়ে দিব, কুড়িগ্রাম চলে যাবা। আচ্ছা বাবা। আর আমরা চেয়েছিলাম তোর জন্য মেয়ে দেখতে, তোর জন্য পাত্র ঠিক করতে। আচ্ছা, দেখতে থাকো। তোমাদের পছন্দ আমারই পছন্দ। কিন্তু আম্মু, ছোট থেকে তুমি আমার বাবা আমাকে বড় করেছো। তোমরা আমাকে ভালো জিনিস এনে দিয়েছো। তোমরা যেটা পছন্দ করেছো ওইটাই আমি নিচ্ছি। আর আমার থেকে আমার পছন্দ কি রকম হবে এটা ভালো জানো। আমার আর সময় নেই, আমি ফ্রেশ হতে বের হব। তুমি খাবার রেডি করো। ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হলাম। তখনই ফারিয়া এসে বলল, ভাইয়া আসবে কবে? আমি বললাম দেরি হবে। আর ওকে 100 টাকা দিলাম। আর আম্মুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় আম্মুকে দিলাম 1000। আম্মু নিতে চাইলো না, তবুও দিলাম। সিএন ছিলাম। আমি ওঠার সাথে সাথে দেখি সাইফাতুল উঠল। আমি দেখেও না দেখার ভান করলাম। কুড়িগ্রাম আমি যাব এটা প্রচার হয়ে গেছে। তাই আমার সব ছেলে পেলে আমাদের একটা নির্দিষ্ট হলো রুম আছে, ওইখানে এসেছে। আমি মনে মনে আইডিয়া করলাম সাইফাতুলও মনে হয় ওইখানেই যাইতেছে। আমাকে দেখে সাইফাতুল বলল, কিরে দোকানদার, তুই তাহলে এখনো বেঁচে আছিস? তোকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে ছেড়ে দিলাম? তোকে মারার পরিকল্পনা করেছিলাম ওই দিন, যেদিন তোর জন্য রিফাত ভাই আমাকে বকে, সেই দিনই। কিন্তু পরে যা করলি তার জন্য রাগ আর বেশি উঠেছিল, তাই আর কি হালকা পাতলা কিছু দিলাম। আর আমার চোখের দিকে চোখ তুলেও তাকাবি না। আর আমি এখন যেখানে যাচ্ছি ওইখানে আমার অনেক ছেলে যারা আমাকে কুইন বলে ডাকে, কারণ আমি যে শুভর হবু বউ, বলতে পারিস গার্লফ্রেন্ড। কি রে, তুই কি মার খাওয়ার পর বোবা হয়ে গেলি নাকি? আমি এত কথা বলছি আর তুই কিছুই বলছিস না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি শিক্ষিত হবে। আমি সংক্ষিপ্তভাবে বললে বুঝতে পারবে। একটা প্রবাদ আছে, খালি কলসি বাজে বেশি। তুমি হলে সেই কলসির মতো। আর দ্বিতীয় কথা, এইরকম ছেলেদের মতো চললে তোমাকে কেউ পছন্দ করবে না। এইসব বলার পর সাইফাতুল আমার দিকে রাগের দৃষ্টিতে তাকালো। কিছু বলবে, তখনই গন্তব্যস্থানে সিএনজি থেমে আর আমি চলে যাই। এদিকে সাইফাতুল আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি তাড়াতাড়ি আমার বাসায় যাই। ওখানে রিফাত আগে থেকেই আছে। আমি পৌঁছানোর পর আমি রেডি হয়ে চলে যাই হলরুমে। গিয়ে দেখি সবাই বসে আছে। আমি লক্ষ্য করলাম সাইফাতুল আছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকলাম, আমি কিছুদিনের জন্য ভ্রুঙ্গামারি যাব, ওইখানে আমার কাজ আছে। আর আমি যতদিন ছিলাম না তবুও সবার খবর জেনেছি। তোমরা এতদিন ভালো ছিলে, এর পরেও যেন ভালো থাকো। তবে আমাদের মেয়ের থেকে ছেলেরা অনেক সুন্দর। আর গ্রুপের মেয়ে আছে 60 জন। এদের মধ্যে একটা মেয়ের ব্যাপারে আমি শুনেছি যে কিনা অনেক খারাপ একটি মেয়ে, যে কিনা বিনা কারণে একটি ছেলেকে মেরেছে। তোমরা কে এমন করেছো আমি জানি। তুমি নিজের ইচ্ছায় বেরিয়ে আসো। আমি নাম ধরে ডাকলে কিন্তু শাস্তির পরিমাণ বেড়ে যাবে বলে দিলাম। তখনই দেখি সাইফাতুল আস্তে আস্তে বেরিয়ে আসছে। মাথা নিচু করে আসলো আমার সামনে। আমি সাইফাতুলকে বললাম, তুমি হয়তো আমাকে চিনো না, আমি সব খবর রাখি। তুমি বলো নাকি আমার হবু বয়ফ্রেন্ড, সরি তুমি বলো তোমার হবু গার্লফ্রেন্ড। না মানে আমি এটা বলার সাথে সাথে আমি ঠাস করে একটা চড় মেরে বললাম, তোমার সাহস তো কম না, তুমি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলো। আসলে হয়েছে কি, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। এটা বলে আর একটা বসিয়ে দিলাম। সুন্দর চেহারা থাপ্পড় তো জোরেই মেরেছি, 5টা আঙুল দেখা যাচ্ছে আর লাল টকটকে হয়ে গেছে। সাইফাতুলের চোখে পানি। তখনই সাইফাতুল কান্না করতে করতে বলতে শুরু করলো,
আমি কি ভুল করেছি? হ্যাঁ, আমি তোমাকে না দেখে ভালোবেসেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ছেলেটা কে হয় তোমার? হ্যাঁ, ও আমার সাথে বেয়াদবি করেছে, তাই ওই রকম করেছি। আর আমাকে মেরে ফেললো, মরার আগ পর্যন্ত বলল আমি তোমার হবু বউ। আমাকে ইমোশনালি কথা বলে লাভ নেই। এটা বলে কানের কাছে মুখ নিয়ে বললাম, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে আমার দর থেকে নাম কেটে দিবে আর সরাসরি বাড়িতে গিয়ে সুন্দর করে থাকবে, কোনো ছেলের সাথে মিশবে না আর কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর এখন থেকে শাড়ি পরবে আর সব রকমের রান্না শিখবে। যদি করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে। এটা বলে চলে গেল। আর আমি বললাম, আমি আজকে ভ্রুঙ্গামারি চাইতেছি, দোয়া করো যেন কাজটা সম্পূর্ণ করতে পারি। পরে সবাই চলে গেল। আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বাজারে আসছি, তখনই আবার সাইফাতুলের সাথে দেখা। আমাকে দেখে সাইফাতুল এসে বলল, শালা, তোর জন্য আমি থাপ্পড় খেয়েছি, আজকেই শেষ সব ফাজলামি, তাই তোকে উচিত শিক্ষা দিব। এটা বলে জোরে জোরে চিল্লাচিল্লি শুরু করলো আর বলতে লাগলো, মেয়েদের সাথে এরকম করে রাস্তাঘাটে অসভ্যতামি করা? দুইজন লোক এলো। তখন একটা কনস্টেবল এলো আর আমাকে এসে বলল, মেয়েদের টিস করিস, চল থানায় চল, তোকে মজা দেখাচ্ছি। স্যার আমি ওই রকম কিছু করিনি, বিশ্বাস করেন। চল। এক প্রকার ধাক্কা ধাক্কাই নিয়ে গেল, সাথে সাইফাতুল কেউ নিয়ে গেল। সাইফাতুল মিষ্টি মিষ্টি হাসতেছে। থানায় যাওয়ার পর উশির কাছে নিয়ে গেল। উশি আমাকে চেনে, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক হওয়ার কারণ হলো একদিন ওনাকে অনেক পিটিয়েছিলাম, তাও আবার থানার ভিতরে গিয়ে। আর পেটানোর পর অনেক গরম ধরেছিল, তখন মাস্ক খুলি মুখ ধুই, তখনই ওসি দেখেছিল মুখ। ওসিকে মারার কারণ হলো একজন শিশু পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল, আর টাকা দিয়ে যে সাহায্য করবে তা না করে আর ছেলেটার বাবা মাকে শাসিয়ে এসেছিল। এসব যেন কেউ না জানে। পরে কথাটা আমার কানে আসে আর আমি সেই চিকিৎসার করার টাকাটা দিই। এরপর সরাসরি থানায় ঢুকি আর পিটাই। ছেলেটার পায়ের অপারেশনের খরচের 3 গুণ টাকা নেই। এরপর থেকে আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলে আর দেখা হলে কৌশল বিনিময় করে। ওসির সামনে নিয়ে গিয়ে বলল, স্যার, এই ছেলেটা এই মেয়েটাকে ডিস্টার্ব করে, তাকে খারাপ কথা বলেছে। ওসি আমাকে দেখে ভাই বলবে, তখনই আমি ইশারা দিয়ে না করি। তখন ওসি এসে বলে, কি এত বড় সাহস? এর শাস্তি অনেক কঠিন হবে। এই মেয়ে, তুমি যাও এখন। আর আমি জানি তুমি মিথ্যা বলেছো ছেলেটার সম্পর্কে। তুমি কথা বললে তোমাকে ভিতরে পুরে দেব। আমি ওকে শাস্তি দিচ্ছি। এটা শুনে সাইফাতুল চলে গেল আর ওসি বলল, ভাই বসেন, চা খাবেন না কফি খাবেন? আচ্ছা 1 কাপ কফি নিয়ে আসো, কফি খাই আর আলাপ করি। দাঁড়িয়ে থেকে কি দেখতেছো? যাও, ভাইয়ের জন্য কফি নিয়ে এসো। কনস্টেবলটা গেল, কিন্তু মুখে বিরক্তিকর ছাপ, আর বলতে বলতে গেল, শালা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করেছে, ওকে ধোলাই দিবে তা থুয়ে জামাই আদর করতেছে। আমি ভ্রুঙ্গামারি যাইতেছি মদক ব্যবসায়ীকে ধরতে। হদ এখানে পুলিশের ঝামেলা হলে তোমাকে কল দিব, ডিআইজি কে নিয়ে চলে যাবে, ওখানে গ্যাঞ্জাম হতে পারে। তখনই কফি নিয়ে আসলো, আমি হাতে নিলাম। ওসি দাঁড়িয়ে আছে, আমি বললাম বসো। তখন ওসি বসলো। না, আমি দাঁড়িয়ে ঠিক আছে। আপনার সামনে বসে থাকা কেমন যেন দেখা যায়। ঠিক আছে, তাহলে কল দিয়ে চলো, যাও, যাতে তোমার এই লাভ হবে। শিক্ষিত লোক, বুঝতে পারছো। তাহলে আমি চলি, আজকের পর দেখা হবে ভ্রুঙ্গামারিতে। পরে চলে আসলাম ওখান থেকে। চলে আসার পর কনস্টেবল ওসিকে বলতেছে, স্যার ওকে ওরকম করলেন কেন? মেয়েদের টিচ করেছে, ওই আপনি পিটাবেন না তারে? তুমি নতুন তো, যাকে নিয়ে এসেছিলে, ও যদি বলে আমি নারী চাই, তাহলে ওর বাসার সামনে লাইন ধরে যাবে। ওর সাথে একটু কথা বলার জন্য অনেক মেয়ে অপেক্ষা করে। ওই ছেলে কিভাবে এই মেয়েকে টিচ করবে বলো? ছেলেটাকে? তুমি তো শুভ ভাই, এর নাম শুনেছ? স্যার শুনেছি। সে তো অনেক ভালো, ভালোদের জন্য, আর খারাপ মানুষ খারাপদের জন্য। ওনার সাথে বলে বড় বড় লোকের উঠা বসাও আছে। শুভ ভাইকে বলে কেউ দেখে নাই। ছেলেটা কি শুভর লোক নাকি? আরে গাধা, ওই হলো শুভ ভাই। তুই আগুন নিয়ে খেলতে চাইছিলি রে। আপনি ওকে দেখলেন কি করে? একদিন এই থানার ভিতরে এসে আমাকে পিটাতে পিটাতে ঘেমে গিয়েছিল। তখন আমার সামনে মুখোশ খুলে মুখ ধুয়েছিল, আর ওভাবে দেখি। আপনাকে মারলো, কেউ কিছু বললো না? কে কি বলবে? এমপিও তো শুভ এর সাপোর্টের জন্য হয়েছে। আমার উপরে সবাই ছিল, এমপি ছিল, টিউন অফিসার ছিল, ডিআইজি ছিল, আর যে অফিসার আছে বড় বড় সবাই ছিল।
সবার সামনে পিটিয়েছে, এখনো মাঝে মাঝে ব্যথা করে। কোনো অফিসার কিছু বললেই বাইরে শুভের ছেলেপিলে ছিল, ওরা এসে তাকে নিয়ে যেত পিটানোর জন্য। পুরো থানার এরিয়াতে তার ভরপুর ছিল, আর আমাকে ওদের মাঝখানে নিয়ে ধোলাই করে। শোনো, এরপর থেকে হলে খারাপ ব্যবহার করো না, যেন ভালো ব্যবহার করবে, তা না হলে কিন্তু। স্যার দোয়া করেন আর যেন আমার সাথে দেখাই নাই হয়। আপনাকে মেরেছিল আর আমি আরো লেভেলে নাই। এদিকে আমি রওনা দিচ্ছি, আর যাওয়ার সময় এমপিকে কল দিয়ে দিলাম, দিয়ে বললাম, এমপি সাহেবকে মাদক ব্যবসায়ীদের সাথে দেখা করতে যাচ্ছে, আপনার নাম যেন না বের হয়, বুঝতে পারছেন? বাবা, তোমার যা ইচ্ছা করো, আমি ভালো, বুঝেছ? এসব কাজের ভিতর আমি নাই। ভ্রুঙ্গামারি আসলাম। আসার পর আমাদের লোক ছিল, ওরা সবকিছু ঠিক করে রাখছে। আবার মাস্ক পরা সবার সাথে কথা বললাম, আবার খোঁজ লাগলাম কোনো দোকানে এরকম ব্যবসা হয় কিনা। সবাইকে বের করার জন্য এক মাস্ক লাগলো। 30 জনের মতো ধরছে, ওদের উপরে সবার নাম বলছে। এদের ভিতর ছিল কারিমুল, বেল্লাল, সুজন আর 3 জন, মোট 6 জন। এদের ব্যবহার ছিল কুকুরের মতো। এদের একজনকে ধরে নিয়ে যাওয়ার বসের নাম জানতে চাইলাম, কিন্তু বলল না, বড় বড় কথা বলল। আমার রাগ উঠে গেল। আমি ওকে মেরে লাশ টাঙিয়ে দিলাম ভুঙ্গামারি বাজারে। সবাই বলা বলি করতেছে, কি করলো এরকম? পুলিশও খুঁজতেছে, কারণ ভুঙ্গামারিতে পাওয়ারই লোক ছিল। এদের 6 জনের বিরুদ্ধে গোপনভাবে শুনেছি এরা নাকি নারী পাচারও করে। একজনকে মারার পর বাকি 5 জনকে ধরলাম। ওরা পালানোর চেষ্টা করছিল, কিন্তু অল্পের জন্য পারেনি। ওদেরকে বললাম, এইসব মাল কুড়িগ্রাম কাকে দিস? 5 জনকে 5 রুমে দেখা হয়েছে, কেউ বলতেছে না। পরে আমি একটা একটা মারা শুরু করলাম। 4 জনকে মেরে ফেলেছি। 4টা লাশ একজনের সামনে রেখে জিজ্ঞেস করলাম, বল কাকে সাপ্লাই করিস? এ লাশ দেখে ভয় পেয়ে গেছে। কুড়িগ্রাম এর ব্যবসায়ী হিমেল ও হেলালকে সাপ্লাই দেয়। এখন বল, নারী পাচার যে করিস, এগুলো কি ওরা 2 জন নাই? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। এটা বলার সাথে সাথে আমি হেডশট মালিগুলি মাথার উপরে চলে যাই। আর তখনই ফোনটা বেজে ওঠে, আর ফোনটা হাতে নিয়ে দেখি মা কল বলল। মা বলল, অনেক অসুস্থ হয়েছে। মা, চিন্তা করো না, আমি আমার বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি। ওদের দেখে আমরা সবাই কুড়িগ্রামে চলে আসি, ওরাই ভালো চেক আপ করবে। পরে আমি কুড়িগ্রামে কল দিই। আমার একটা ছেলে আছে, সাজনা, ওকে বললাম বাড়ির ঠিকানা দিয়ে, যাও মা বাবাকে নিয়ে আসো, ওদের যেন কোনো সমস্যা না হয়। আর ওদেরকে এনে বাবাকে ভালো ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যাবা। আর কোনো ডাক্তারের জন্য সিরিয়াল চলে আমার কথা বলবে। ঠিক আছে ভাই। পরে সবগুলোর দেহের উপর লিখে দিই শুভ ভাই। আমার মায়ের ধরন দেখে ভ্রুঙ্গামারির ছেলে পেলে ভয় পায়, যেটা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। ওদের বডি রাতের বেলা রোডের উপর ফেলে দিয়ে আসে। সকালবেলা মানুষ দেখে অনেক ভয় পেয়ে যায়, আর থানার ওসি পাগলের মতো আমাকে খুঁজতেছে। আজকে সন্ধ্যায় গাড়ি আসবে। তারপর কুড়িগ্রাম কল দিয়ে বললাম, ভ্রুঙ্গামারি থানার ওসিকে কেসটা বন্ধ করে দিতে বল। এদিকে বাবাকে সবচেয়ে বড় ডাক্তার ওখানে নিয়ে গেছে। যেহেতু বড় ডাক্তার, সেহেতু ভিড় তো আছেই, আর তো সিরিয়াল নাম্বারই নাই। আর এমন সময় গেছে, ডাক্তার এখন রোগী দেখা বন্ধ করে দিয়েছে। এমন সময় সাজু গিয়ে বলল, পিয়ন কিছু করতে পারবে না। পরে বলল ডাক্তারের সাথে দেখা করলো, ডাক্তার রোগী দেখবে না। তখন সাজু বলল, স্যার আপনি তো মনে হয় এখানেই থাকেন, আর শুভ ভাইয়ের নাম তো শুনছেনই। শুভ ভাই, চিনি কেন? ওনার বাবা স্যার যদি না দেখেন তাহলে আমি আরেকটু বানিয়ে বলবো, তখন মনে হয় আপনার জীবনে আর কোনোদিন রোগী দেখতে পারবেন না। পরে ডাক্তার রোগী দেখে, আর সাজু বাইরে এসে মেডিসিন নিতে গেল। সাজুকেও সবাই চেনে, তাই দোকানদার সাজুকে দেখে বলল, আপনার বাবা নাকি? না, শুভ ভাইয়ের আব্বা। ও, শুভ এর আব্বা। এই নেন ঔষধ, টাকা লাগবে না। শুভ ভাই বাবাকে ঔষধই দিতে পেরেছি, এটাই অনেক সৌভাগ্য। শুভ আমার জন্য অনেক করেছে, তার জন্য কিছুই করতে পারিনি। তাই বলে 10,000 টাকা নিবেন না, শুভ ভাই শুনলে তো রাগ করবে। কিছু হবে না, তুমি আঙ্কেলকে নিয়ে যাও, সময় করে আমাদের বাসায় একদিন নিয়ে যেও। আব্বু এসব দেখে আর অবাক হচ্ছে। পরে ওরা চলে আসে বাসায়, আর ফার্মেসিটা রাজনৈতিক নেতা ওখান থেকে তুলে দিতে চেয়েছিল। পরে আমার কাছে এসে তখন আমি ওকে কাজ করে দিই।
এরপর আর কেউ ফার্মেসি তুলে দেওয়ার সাহস করেনি। সন্ধ্যায় রওনা দিলাম বাড়ির দিকে। ব্রঙ্গামারির ছেলেপেলেদের কাছ থেকে কুড়িগ্রাম এসে বাড়িতে গেলাম। গিয়ে দেখি সবাই সবার সাথে গল্প করতেছে। আমাকে দেখে মা বাবা ভারিয়া খুশি হয়ে গেল। আমি ওদের সাথে কথা বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবার খেলাম। খাবার খেয়ে ঘরেতে গেলাম আর শুয়ে থেকে ভাবতে থাকলাম এদেরকে কিভাবে মারবো। এদেরকে মারলে তো অনেক ঝামেলা হবে। পরের দিন হিমেল ও হেলালের সাথে দেখা করতে গেলাম। আমি যাওয়ার পর আমার সাথে মোটামুটি ভালো ব্যবহার করলো, কিন্তু তাদের মনে মনে শুধু আমাকে মারার চিন্তা ভাবনা। আমি চলে আসার সময় বলে আসলাম, ভালোভাবে থেকো, আবার দেখা হবে, তোমরা বাঁচবে, তাও না হলে আমি বাঁচবো। এটা বলে চলে আসলাম। গাড়িতে বসে আছি, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করতেই মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসলো। আমি কলটা রিসিভ করলাম। করার পর দেখি ফোনের ওই পাশ থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসতেছে। কণ্ঠটা শুনেই বুঝতে পারলাম এটা সাইফাতুল। আমি তোমার কথা মতো ঠিক হয়ে গেছি, তুমি আমার বাসায় আসো। আমি আপনাকে চিনতে পারলাম না, আর বাড়িতে যেতে বলছেন কেন? আর আমি সাইফাতুল, তোমার হবু বউ। ও আচ্ছা, চিনতে পেরেছি। আচ্ছা, তোমার বাড়িতে যেতে বলছো? আসুন, আমি তোমাকে আমার পরিবর্তন দেখাবো। আর আমি রান্না করতে শিখে গেছি, আমার হাতের রান্না খাওয়াবো তোমাকে। ঠিক আছে, এখনই যাচ্ছি। আমরা 5 জন আছি, 5 জনের রান্না করো। আমার সাথে রিফাতও আছে। পরে রওনা দিলাম। সাইফাতুলদের বাড়িতে গেলাম। সাইফাতুলকে কল দিলাম। দেওয়ার সাথে সাথে সাইফাতুল গেট খুলে দিল। আমরা ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গেলাম। রান্না করা শেষ হয় নাই। সাইফাতুলকে শাড়ি পরে অনেক সুন্দর লাগতেছে। মনে হইতেছে পেছন থেকে জড়িয়ে ধরে থাকে। আর সাইফাতুল রান্না করুক। রান্না হয়ে গেছে, আমরা সবাই বসে আছি। সাইফাতুল দেখবে আমাকে, সেই জন্য ওর মানে অনেক খুশি। আমার তো ঝামেলা হয়ে গেল। আমি তো মুখোশ খুলবো না। মুখোশ না খুললে ভাত খাবো কি করে? আমি তখনই সাইফাতুলকে বললাম, আচ্ছা তোমার বেডরুম কোথায়? ওইদিকে কেন? ওর বেডরুম দেখে খাবার প্লেট আর পানি নিয়ে চলে গেল ওর রুমে। আর ওর রুমে গিয়ে খাবার খাওয়া শুরু করলাম। আর বাইরে রিফাত বসে, সবাই অবাক, কারণ শুধু রিফাত আমার ফেস দেখেছে, তাছাড়া কেউ দেখে নাই। সবাই হাঁ করে সাইফাতুলের দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে তারাও খাওয়া শুরু করলো। খাবার খাওয়া শেষ করে বের হলাম। দেখি সবারই খাওয়া শেষ, কিন্তু সাইফাতুল খায়নি। আমি সাইফাতুলকে বললাম, আরে তুমি খাইছো? না, আমি তোমার সাথে খাইতে চাইলাম, আর তুমি তো লুকিয়ে খেলে। আচ্ছা, এখন বসে থাকি, তুমি খাও। ভাইয়ারা, আপনারা আমার রুমে গিয়ে রেস্ট নেন, আমি একাই থাকি এত বড় বাড়িতে। আপনারা বাড়িটা দেখেন। সাইফাতুল কি বুঝতে চাইছে, তা রিফাতও আরো 3 জন বুঝতে পারছে। রিফাত যাওয়ার আগে বলে গেল, চল ভাই, কাবাব মে হাড্ডি হওয়া যাবে না। আমি সাইফাতুলের পাশে বসলাম আর সাইফাতুল খাবে। দেখি চামচ নিতেছে। আমি দেখে জিজ্ঞেস করলাম, হাত দিয়ে চামচ দিয়ে খাবে কেন? হাতে একটু সমস্যা হয়েছে, তাই খেতে পারবো না। দেখি কি সমস্যা। সাইফাতুলের অবস্থা খুব খারাপ, হাত গরম পানিতে পুড়ে গেছে। আমি দেখে বললাম, এইরকম কবে হয়েছে? আজকে হয়েছে, তুমি যখন বললে আসবে তখন তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে এরকম হয়েছে, তাই চামচ দিয়ে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কষ্ট করে খেতে হবে না, দেখি আমি খাওয়িয়ে দিচ্ছি। সত্যি আমাকে খাওয়িয়ে দিবে? তারপর খাওয়াইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার সময় অনেক রকম ফিলিংস হচ্ছিল, যেটা হয়তো লিখে প্রকাশ করতে হবে। সাইফাতুলকে খাওয়ানোর সময় অনুভূতিটা ছিল আমার জীবনের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত। খাওয়ার সময় শেষে এখন বিদায়ের পালা। আমি চলে আসব, তখন মনে পড়লো হাতের কথা। আমি সাইফাতুলকে বললাম, আচ্ছা তুমি বাসায় একাই থাকো, তাহলে রান্না বান্না কি করে খাওয়াবে? চলো, আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে, ওর বাসায় ওর মা বাবা বোন থাকে, ওদের সাথে থাকবে। সাইফাতুল আর কোনো কথা না বলে বের হয়ে এলো। খয়েরি রঙের শাড়ি পরেছে, ওই শাড়িতে ওকে খয়েরি পরীর মতো লাগছিল। সাইফাতুল গাড়িতে বসলো। আচ্ছা, তোমার বন্ধুর মা বাবা থাকে, তোমার বন্ধু থাকে না? আরে বলো না, বন্ধুটা সহজ সরল ছেলে। সেদিন মিটিংয়ের সময় কোনো ফালতু মেয়ে বলে মিথ্যা বলে পুলিশের কাছে দিয়েছে, আর আমার কাছে খবর আস্তে আস্তে শুনলাম কোর্টে চালান দিয়ে দিয়েছে। পরে কমিয়ে দিয়ে 2 মাসের জেল হয়েছে। ওহ, আসুক, তারপর মেয়েকে খুঁজে বের করে এমন কষ্ট দিব যেটা কখনো ভুলতে পারবে না। আর একটা কথা, ওর বাবা মায়ের সাথে এই রকম কিছু আলাপ করবে না। ওর বাবা মা জানে
ওদের ছেলে কাজের জন্য ঢাকা গেছে। আচ্ছা, আর মেয়েটাকে পেলে আমাকে বলবে, আমিও একটু পিটাবো। আপনারা ভাবছেন সাইফাতুল আমাকে মারলো, মিথ্যা বলে জেলে দিল, তাও কোনো রকম শাস্তি দিল না। আরে ভাই, হাতে ক্ষমতা থাকলে এরকম করবে। প্রথম যখন ক্ষমতাতে আসি তখন আমিও করেছি, তাই কিছু মনে করি না এসব। সাইফাতুলকে বাড়িতে নিয়ে গেলাম। আমি বাড়িতে না গিয়ে রিফাতকে পাঠালাম, আর আম্মু আব্বুকে বলবি মেয়েটাকে শুভর পছন্দ। রিফাত ওকে নিয়ে চলে গেল। সাইফাতুল তো বাবা মাকে দেখে অবাক, কারণ এদের ছেলে তো জেলে পাঠিয়েছে। আম্মু সাইফাতুলকে দেখে বলতো, আরে তোমার বাড়ি তো আমার এলাকায়, তাই না? জি আন্টি। আসো, এটা তোমার ঘর, ফ্রেশ হও। রিফাত সাইফাতুলকে রেখে এসে আব্বু আম্মুকে বলল, শুভ ওই মেয়েটাকে পছন্দ করে, আর মেয়েটা একটু ওখানে সমস্যা হয়েছে, তাই এখানে থাকবে। মেয়েটা বখাটে ছিল, ব্যাপার না, দেখতে অনেক সুন্দর, বাকিটুকু সামলিয়ে নেবে শুভ। শুভর যে রাগ, একদিনে মেয়েটিকে ঠিক করে ফেলবে। তা তুমি কি বলো? তমাল ছেলে বড় হয়েছে, তার যা ভালো লাগে তাই করতে দাও, আর কি বলবো। রিফাত চলে যায় আর সাইফাতুল বসে থেকে ভাবতে লাগলো, শালা, আমি শুধু আগুনের পাশে পাশে ঘোরাঘুরি করি, যাকে জেলে পাঠালাম তার বাসায় থাকছি, আর ওর সাথে যে খারাপ ব্যবহার করেছে এসব যদি শুভ জানতে পারে তাহলে আমি শেষ। আর আমিও বললাম ওই মেয়েটাকে মারবো। আল্লাহ রহমত করিও। এদিকে মা সাইফাতুলের ঘাড়ে হাত দিয়ে বলতেছে, হ্যাঁ, তোমার মন কি খারাপ? না আন্টি, এমনি। আচ্ছা চলো, কিছু খেয়ে নাও। না আন্টি, আমি বাড়ি থেকে এসেছি, পরে খাবো। ঠিক আছে মা, আরাম করো। আর দেখো না, ছেলেটাও ঠিক মতো বাড়ি আসে না, কি যে কাজ করে এত। তারপর মা চলে যায়। এদিকে মাথায় একটা চিন্তা, কিভাবে যেন যায় ওই দুজনকে। হঠাৎ করে একদিন সুযোগটা এলো, দেখতে পেলাম হিমেল রাত 2টার সময় রক্ষিতার ঘরে থেকে ফিরছে। এটার অনেক বড় সুযোগ। পরে রাস্তার পাশে গিয়ে গাড়ি থামাতে বললাম, কিন্তু থামলো না। হিমেল হয়তো ড্রাইভারকে বলে দিয়েছে গাড়ি না থামাতে। পরে আমাদের গাড়ি দিয়ে গাড়িটি থামালাম। ও ড্রাইভার বলল, আপনারা কে আর কি চান? আপনারা আমার বসকে চেনেন না? এটা বলার সাথে সাথে গুলি করলাম মাথা বরাবর। তারপর হিমেলকে জাগালাম, আর হিমেল আমাকে থেকে পুরাই চমকে উঠল। আরে, আমার কি টাকার অভাব নাকি রে? তুই তো অনেক রকমের ব্যবসা করিস, তাই না? তোর যে কয়টা ব্যবসা, ওই কয়ভাবে তোকে মেরে ফেলবো। এই আমার লাঠিটা দে। পরে আমার সেই বিখ্যাত লাঠিটা দিল। আমি শুধু আন্ডারওয়ার্ড দেখে সব কাপড় খুলে ফেললাম, আর আমার সেই লাঠিটা দিয়ে সারা শরীরে পিটালাম। সারা শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, আর হিমেল অনেক আকুতি মিনতি করছে। আমি বললাম, তোকে মাফ করবো কিভাবে? তুই তো নারী পাচারকারী কে? তুই উঠন্ত ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিস। পিটানো শেষ হওয়ার পর হিমেলকে নিয়ে গেলাম ফুটন্ত লবণ মেশানো পানিতে ছাড়ার পর হিমেল শুধু লাফালাফি শুরু করলো আর বলতে লাগলো, কে শোনে তার কথা। পরে লবণের পানি থেকে বের করে ওকে বলা হলো লবণ ধুয়ে দিই, চল ওকে নিয়ে যাই। পরে হিমেলকে ফুটন্ত গরম পানিতে ছেড়ে দেওয়া হলো, আর চোখের সামনে হিমেল মারা গেল। পরে মাথা বরাবর গুলি করলাম, দেহটাকে কাকতারুয়ার মতো করে বাঁশের সাথে বাঁধলাম, আর লিখে দিলাম নারী পাচারকারী, ছেলে মেয়েদের ড্রাগস দিয়ে নষ্ট করে, ধর্ষক, এইসব লিখে নিচে লিখে দিলাম শুভ ভাই। সবকিছু লিখে কুড়িগ্রাম হাইওয়ে রোডে টাঙিয়ে দিয়ে আসলাম। এইসব কাজ করতে প্রায় হকচকি হয়ে গেছে। সকালবেলা তাজা খবর, বিশিষ্ট ব্যবসায়ী হিমেল সাহেবকে মেরে ফেলেছে। পুলিশ এসেছে। পুলিশ এসে লাশ নামিয়ে ফের তার পরিবারকে ফোন দিয়েছে। থানায় নতুন ওসি এসেছে। সে একেবারে নতুন, চ্যাংড়া লোক, আমার বয়সী বা একটু বড় হবে, তার রক্ত গরম। সে আমার লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। এদিকে হেলাল সাহেবের ঘুম হারাম হয়ে গেছে। তিনি অনেক প্রোটেকশন নিয়ে রেখেছে, আর আমাকে মারার জন্য লোক সেট করা হয়েছে, তাও আবার দিল্লি থেকে শার্প শুটার। বাংলাদেশের ভিতরে খুঁজছে, কিন্তু কারো সাহস হয়নি আমাকে মারার সুপারি নিবে। ওসি সাহেব থানায় নিয়ে আমার লোকেদেরকে অনেক নির্যাতন করতেছে, আমি কোথায় থাকি এটা জানার জন্য। মায়ের আঘাত সহ্য করতে না পেরে অবশেষে বলে দিই। পরে ওসি সাহেব এসে আমার আড্ডাতে, আর আমি দেখে তাকে বলতে থাকি, ওয়েলকাম অফিসার, আমি অনেক দিন ধরে তোমার পথ চেয়ে বসে আছি, তা চা খাবেন না কফি? ওসি এসে আমার কলার ধরে বলল, আমি এখানে চা খেতে আসিনি, তোকে নিয়ে যেতে এসেছি। তোকে তো এমনভাবে মারবো যে তুই তোর নামও মনে রাখতে পারবি না। চল থানায় চল।
কুল ডাউন, এত অস্থির হচ্ছে কেন? আমি যাইতেছি, কলারটা ছেড়ে দাও। কিন্তু ওসি কলারটা না ছেড়ে আমাকে কলার ধরে নিয়ে যাইতে লাগলো। আর যখন ঘর থেকে বের হওয়ার পর থেকে দেখি কুড়িগ্রাম সিটির গরিব ভিখারি মধ্যবিত্ত সবাই দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যেতে দিবে না। এত লোক দেখে ওসি আমার কলার ছেড়ে দিল। আমি উপরে হাত তুলে বললাম, আপনারা শান্ত হন, আমি একটু ঘুরতে যাচ্ছি, আমাকে আটকানোর ক্ষমতা কারো নেই, আপনারা যে যার মতো ঘরে চলে যান। পরে সবাই সাইড দিল, আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। আমি থানায় যাওয়ার আগেই আমার লোক থানায় পৌঁছে গেছে, আমার লোকেরা দাঁড়িয়ে আছে। আমি ওদের দিকে হাত তুললাম, ওরা বুঝতে পারলে কিছুই হবে না। আমাকে থানার ভিতরে নিয়ে যেখানে পিটানো হবে সেই রুমে নিয়ে গেল। আমাকে পিটাবে সেই জন্য শরীরের কাপড় খোলা হলো, শুধুমাত্র আন্ডারওয়ার্ডটা রেখে মুখের মাস্ক যখন হাত দিবে তখন এমপি সাহেব, ডিআইজি, মন্ত্রী সাহেব, যত বড় অফিসার আছে ওরা সবাই এসে পড়েছে। এমপি এসে থানার ওসিকে একটা থাপ্পড় মারলো আর বলল, তুমি কাকে থানায় নিয়ে এসেছো জানো? আর কাপড় খুলে কি করছো? শুভ ভাই, কাপড়গুলো পরে ফেলো। আবার বলা শুরু করলো, তুমি যাকে নিয়ে এসেছো সে যদি একটা ইশারা দেয় থানার জায়গা চেঞ্জ হয়ে যাবে। যদি চাই থানা এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে, তোমাকে তো খুঁজেই পাওয়া যাবে না। এক থানায় কয়জন লোক আছে? তোমাদের তো আটকানো ব্যাপার না। আর ওকে ধরেছো, ও তো আর ভালো মানুষকে মারেনি। শুভ, বাবার জন্য 1 কাপ চা নিয়ে আসো। তুমি চিন্তা করো না, ও হয়তো তোমাকে চিনতে পারেনি। এর মধ্যে একটা ছেলে ঢুকে বলতেছে, ভাই তুমি শুধু বলো, এখনই বোম মেরে উড়িয়ে দিই থানার, তোমাকে নিয়ে যাই। আমি কথা বলছি, আমার কথা শুনে বাইরে গিয়ে বল আমি ঠিক আছি, সবাইকে যেতে বল। গ্যাঞ্জাম ভালো লাগতেছে না, প্রচুর মাথা ব্যথা করতেছে। ঠিক আছে ভাই, সবাইকে বলছি। তোমার মাথাটা টিপে দিতে হইব। না লাগবে না, আমি রাতে ঘুমাইনি, হিমেলকে মেরেছি তো, আমাকে ঘুমাতে হবে, তাই চলে যাব। তাহলে ওসিকে চাকরি থেকে বাদ দিয়া দিব। না, চাইলে তো তখনই মেরে ফেলতে পারতাম, এখন ইশারা দিয়ে মেরে দিয়ে যাবে, টের পাবে না। কিন্তু আমি বিনা দোষে কাউকে মারি না। আর ওসি মানে হয় হেলালের কাছ থেকে টাকা খেয়েছে। শুনে ভাই ভালো করে বোঝাচ্ছি, ভালো হয়ে যাও, প্রথমবার তো তাই ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়বার এমন করো না যাতে তোমার জন্য তোমার বাবা মার চোখের পানি ফেলতে হবে। আপনারা একটু বোঝান থাকে, তা না হলে শুধু সব কিছু চেঞ্জ করে ফেলবো। এটা বলে চলে আসলাম। আর আসার সময় একটা ফটো কনস্টেবলকে দিয়ে আসলাম। ফটোটা ছিল ওসিরই। আর তানারা অনেক বকলো, আর ওসি তো বোকার মতো সবকিছু চেয়ে চেয়ে দেখতেছিল। কি বলবে, বলার তো কিছুই নেই। বাইরে আমার গাড়িতে উঠলাম, লোক ছিল। উঠে এসে পড়লাম, ওসিকে কনস্টেবলকে বলল, আমি যে হেলাল এর কাছে টাকা খাইছি, এটি জানলো কেমনে? সে তো সব খবরই জানে। আর আপনাকে ছেড়ে দিল কি জন্য জানেন স্যার? কিসের জন্য? আপনি নতুন বিয়ে করেছেন, আপনার নতুন বউকে বিধবা বানাতে চাইনি। আপনি যখন থানায় এসেছেন তখনই খবর নেওয়া শেষ। বাড়ি কই, বাড়িতে কে কে আছে আর জানতে পারেন, কারণ তার লোক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আপনি পুরাই আগুনের ভিতর হাত দিয়েছিলেন। উনি কি ভালো মানুষ? ভালো না হলে তো গরিব মানুষের সাপোর্ট পেত না। আর এই নেন আপনার ফটো। ওসি ফটো হাতে নিয়ে ফটোর পেছনে সব ডিটেলস লেখা আর লাল কালি দিয়ে ওয়ার্নিং। গাড়ি নিয়ে বাসার কাছাকাছি এসে পড়েছে। তখনই গাড়ি থেকে নামবো, পাশ থেকে একটু শুনতে পেলাম, এই বাচ্চারা চলো ঘরে তাড়াতাড়ি। বাচ্চারাও মনে হয় ভয় পেয়ে চলে গেল। আমি গাড়ি থেকে এক পা নামিয়ে দিয়ে রেখেছি, কিন্তু নামছি না। আমার কেন জানি সন্দেহ হচ্ছে। আমাকে রিফাত বলল, নামোস না কেন? চুপ। তখনই দেখতে পেলাম এই পাশে একটা মার্কেট, এর নাম হলো হাজি মার্কেট। পরে এদের মালিককে কল করলাম, আমার কল পেয়ে বলল, ভাই, আপনি কল দিচ্ছেন কেন? কোনো সমস্যা? না, তোমার মার্কেটে কি দরজার সামনে ক্যামেরা লাগানো আছে? জি ভাই। ক্যামেরাটা সরাসরি পশ্চিম দিকে নিয়ে বল, আর যতটুকু উঠে উঠুক ততটুকু উপরে উঠতে বল, আর যা দেখা যাবে সবকিছু আমাকে বল। ওকে ভাই। ভাই, উপরের দিকে শুধু স্ল্যাপার দেখাচ্ছে। ঠিক আছে। পরে কলটা কেটে দিলাম। কেটে দিয়ে কল দিলাম আমার লোককে, বললাম, ওই বিল্ডিং এর ছাদে দেখো লোক আছে, তাড়াতাড়ি ওখানে যাও, ওরা আমাকে মারার চেষ্টা করতেছে। তারপর ওরা চলে গেল। আমি এক পা উপরে তুলে আবার নিচে নামিয়ে দিই। এদিকে আমার লোক চলে গেছে।
দেখে দুটি লোক স্নাইপার নিয়ে 1 2 3 4 গুনছে। আমি বের হয়ে হেডশট মারবো, এদের গোনা দেখে আমার লোক গোনা শুরু করলো। এতে শব্দ বেশি হলে আর লোক দুইজন টেরও পেল না। তারা পুরাই অবাক। আমি গাড়ি থেকে মিষ্টি একটা হাসি দিয়ে নামলাম আর ওদেরকে নিয়ে যাওয়া হলো আমার মারার রুমে। ওদেরকে বলা হলো কে পাঠিয়েছে। বলল হেলাল সাহেব। এটা শুনে ওদের গুলি করে মেরে ফেললাম আর লাশ দুটো পাঠিয়ে দিলাম হেলালের কাছে। আর সিদ্ধান্ত নিলাম আজকেই অ্যাটাক করব হেলালের ওখানে। আর অনুমান করা কত লোক আছে। পরে খবর নিয়ে বলল 50 জন লোক আছে। পরে অ্যাটাক করলাম। আমাদের মাঝে মারামারি হলো। আমাদের লোক ছিল 200 জন, এর মধ্যে নিহত হলো 20 জন। আর ওদের সবাইকে মেরে ফেলা হয়েছে। আমাদেরও অনেক আঘাত লেগেছে। রিফাতের একটা গুলি লেগেছে, আমার তেমন কোনো কিছু হয়নি। পরে সবাই হাসপাতালে পাঠানো হয়েছে। যেগুলো হালকা ব্যথা পেয়েছে বা কারোর গুলি লেগেছে, হেলালকে এখনো মারেনি। ওকে একটু কষ্টদায়ক মৃত্যু দিব, সেই জন্য বাঁচিয়ে রেখেছি। আমি হেলালের কাছে গেলাম, গিয়ে ওকে কারেন্টের শক দিলাম, তাও আবার পানির ভিতর। কারেন্ট শক দিয়ে মারলাম হেলালকে। মারার পর 2টা গুলি করলাম মাথায়। পরে ডেড বডিটা দিয়ে আসলাম কুড়িগ্রাম টাঙিয়ে। পরে বাসায় চলে আসলাম। আমার লোকেরা সবাই ঠিক হলো। আর আমার সাথে সব সময় 4 জন থাকতো, রিফাত, জাহিন, তামিম, রবি। ওরা সুস্থ হবার পর ঘোষণা দেওয়া হলো শুভ সবার সামনে আসতেছে, মুখ থেকে মাস্ক খুলে ফেলবে। এটা খবর ছড়িয়ে গেল। তাই কুড়িগ্রাম ভার্সিটিতে আয়োজন করা হলো, সাজানো হলো চারিদিকে আমার লোকসহ আর বাহিরে অনেক লোক। 2 পাশে বসার ব্যবস্থা এবং মাঝখানে রাস্তা রাখা হয়েছে। ওখানে সাইফাতুল গেছে। সাইফাতুলের ভিতর কিরকম যেন লাগতেছে। সাইফাতুলের ভিতরে অনেক রকম ফিলিংস কাজ করছে। স্টেজে 2-1টা ভিডিও ক্যামেরা আছে, যেন সবাই দেখতে পারে। আমার খবর নিউজ পেপারে ছাড়া হচ্ছিল। সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে আমাকে দেখবে বলে। সাইফাতুলকে ভালো জায়গা দেওয়া হয়েছে। অবশেষে আমি গাড়ি থেকে গেট পৌঁছে গেলাম। আমার 2 পাশে আমার বন্ধু এবং সামনে পিছনে পুলিশ। আমি স্টেজে উঠলাম, উঠে বলা শুরু করলাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা আমাকে অনেকেই দেখতে চেয়েছেন, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আরেকটি কথা, আমি আর এখানে থাকবো না। আমি নতুন কাউকে দিব আমার এক দায়িত্ব। আমি কিন্তু অনেক খারাপ মানুষ, আমি অনেক খুন করেছি। আপনারা কি আমাকে ভালোবেসে দেখতে এসেছেন, না খুনি করি দেখে দেখতে এসেছেন? ভালোবাসি বলে দেখতে এসেছি। আপনি সব সময় ভালো করেছেন, কোনোদিন গরিব মানুষের এবং ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য না করে ফিরিয়ে দেননি। এরই মধ্যে একটা ছেলে বলে উঠল, ভাই মাস্ক খুলে ফেলেন, তোর সহ্য হচ্ছে না? ছোট ভাই খুলি তো ফেলবে। আচ্ছা তাহলে খুলেই ফেললাম। প্রথমে আমার কালো প্যান্ট খুললাম আর শার্টটা। নিচে সুন্দর করে পোশাক পরে এসেছে। এখন মাস্ক খোলার পালা। মাস্কটি তুলি আবার একটু নিচে নামাই। অবশেষে খুলেই ফেললাম। আমাকে দেখে সবারই রিয়াকশন হা হয়ে গেছে। আমাকে দেখে সাইফাতুল তো আরো অবাক। সাইফাতুল ভাবতেছে যাকে দোকানদার বলে ডাকতাম সেই হলো মাফিয়া কি, আর আমি মাফিয়ার সামনে মাফিয়া কুইন বলে ডাকতাম। সবাইকে বললাম আপনারা চুপ করেন, আমি এই ভাই থেকে অবসর নিচ্ছি। আর এই ক্ষমতা দিতে চাইছি আমার সাথে থাকা আমার 4 বন্ধুকে। আপনাদের সমস্যা হলে আমার এই 4 বন্ধুকে বলবে, এরা না পারলে আমাকে বলবে। আমি সব ঠিক করে দিব, সব কিছু পরে এসে পড়তেছি। আমি সাইফাতুলকে ডাক দিলাম, ও নিচের দিকে মাথা দিয়ে আসলো। অনেকগুলো মেয়ে ছিল ওখানে। ওখানে যখন আসলাম ওরা বলল, ভাইয়া একটু দাঁড়ান। আমি দাঁড়ানোর আর মেয়েগুলো সেলফি তুললো। একটা মেয়ে বলল, আমি তো পুরাই ক্রাশ খাইছি। আমি সাইফাতুলের দিকে তাকিয়ে বলল, না আমার মতো খুনিকে প্রেম করবে? এটা বলার পর সাইফাতুল মুখের উপর দিকে তাকালো আর ওই মেয়েটি কাছে এসে বলল, আমি আছি তো, চলেন বিয়ে করে ফেলি। এটা বলে আমার একেবারে শরীরের সাথে শরীর লাগিয়ে পিক তুলতে যাবে, তখনই সাইফাতুল মেয়েটিকে জোরে ধাক্কা মারে আর বলে, গার্লফ্রেন্ড নাই কিন্তু বউ আছে, ফালতু মেয়ে। মেয়েটি পড়ে গেছে আর সবাই দেখছে। মেয়েটি বলল, ভাইয়া আগে বললে পারতেন যে বউ আছে। আমি মিষ্টি একটা হাসি দিয়ে চলে আসলাম। গাড়িতে ওঠার পর সাইফাতুল বলল, আমার ভুলগুলোর জন্য দুঃখিত। আমি তো জানতাম না, আর আমি তো মাফিয়া কিং এর সামনেই মাফিয়া কুইন দাবি করতাম, আর তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ইটস ওকে বেবি। আমি যেদিন প্রথম দেখি দোকানে
সেদিন তোমার প্রেমে পড়েছিলাম। ও আচ্ছা, তাহলে বিয়ে করব কবে? বাড়িতে গিয়ে আব্বু আম্মুকে বলবো তাড়াতাড়ি বিয়ে করব। বাড়িতে গেলাম, যাওয়ার পর আব্বু আম্মুর সাথে কথা বললাম। আব্বু আম্মু, রিফাত ওরা সবাই ছিল। আমাদের বিয়ের দিন ঠিক করা হলো। রাতের বেলা সাইফাতুল বলল, চলো রাতে ঘুরতে যাব তোমার সাথে। ঠিক আছে। সাইফাতুল শাড়ি পরল, আমি পাঞ্জাবি পরলাম। দুইজন নির্জন রাস্তায় হাঁটতেছি। তখন একটা ছেলে এসে বলতেছে, কে রে, তুই এই রাতের বেলা ঘুরতেছিস আমার এলাকায়, তাও আবার জানিস মেয়ে নিয়ে ঘোরা নিষিদ্ধ। শুভ ভাইকে চিনো? আমি। আরে শুভ হলো আমার বড়, একসাথে খেলাই। ও আমার কাছে থেকে সবকিছু শিখলো, অস্ত্র চালানো। আর তুই আমাকে শুভ ভাই এর নাম শুনিয়ে ভয় দেখাস? ও আচ্ছা, বেশি বক বক না করে পালা, না হলে কপালে দুঃখ আছে। এমন মার মারবো না। ওই আমি চিকনা বলে দুর্বল ভাবিস? এই তোরা কই রে? পরে 2-3 জন লোক আসলো, এসে আমার মুখে আর সাইফাতুলের মুখে লাইট ধরলো। লাইট ধরেই অবাক। তখন পরে ছেলেগুলো বলতেছে, ভাই ভাবি কি খাবেন বলেন, আমার এলাকায় এসেছেন। আরে যে ছেলেটি আমাকে ভয় দেখালো ওই ছেলেটি তো বেহাল অবস্থা, কথা বলতে পারছে না। আমি একটা থাপ্পড় তুললাম, কিন্তু না মেরে তার কাঁধে হাত রেখে বললাম, তুমি আমাকে অস্ত্র চালানো শিখিয়েছ। না মানে ইয়ে হয়েছে কি ভাই? ঠিক আছে, বলতে হবে না।